সেই নাসির উদ্দিন পাটোয়ারি একটা বেয়াদব, অসভ্য এবং চূড়ান্ত মাত্রায় অভদ্র। আপনারা জানেন ডক্টর জাহেদ উনি মনে হয় তারেক রহমানের ব্যক্তিগত কোন উপদেষ্টা কিছু একটা হবেন। উনি বলেছেন যে জয় বাংলা নাকি অত্যাচারের স্লোগানে পরিণত হয়েছে। জি, জয় বাংলা অত্যাচারের স্লোগান কেন পরিণত হয়েছে জানেন? জয় বাংলা যখন বলা হয় তখন আপনার লেউরাতে মনে হয় টান লাগে না, নাকি আপনার মা বোন বউয়ের পীরের আস্তানায় যা হয়েছে, পীর শামীম রেজাকে যেভাবে মেরে ফেলা হয়েছে, সেই ঘটনাটা আমাদের সমাজে এমনভাবে প্রভাব ফেলেছে। প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলে যে মবতন্ত্র কায়েম হয়েছিল, সেই মবতন্ত্রের জন্য সবথেকে বেশি সমালোচনা যাদের হয়েছে, কিংবা যাদেরকে সবথেকে বেশি সমালোচনা সহ্য করতে হয়েছে, হজম করতে। কাল বলেছিলাম এই পুরো ঘটনার একটা অংশ, আজ বলতে চেষ্টা করব তারপরের অংশ নিয়ে। কারণ যে সত্য অনুসন্ধান দরকার আমাদের জাতীয় স্বার্থে, তার গভীরে পৌঁছাতে হলে প্রতিটি তথ্য, প্রতিটি অ্যাঙ্গেল নিয়ে। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরে পুনরায় কামব্যাক করতে পারবে কিনা, এটি এখন জনগণের মধ্যে অনেক বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নটির উত্তর দিতে চলেছি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে। দর্শক, তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলছি, ভিডিওটি না টেনে আগে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আপনি এই ছোট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। কুষ্টিয়াতে পীরের আস্তানায় যা হয়েছে, পীর শামীম রেজাকে যেভাবে মেরে ফেলা হয়েছে, সেই ঘটনাটা আমাদের সমাজে এমনভাবে প্রভাব ফেলেছে। প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলে যে মবতন্ত্র কায়েম হয়েছিল, সেই মবতন্ত্রের জন্য সবথেকে বেশি সমালোচনা যাদের হয়েছে, কিংবা যাদেরকে সবথেকে বেশি সমালোচনা সহ্য করতে হয়েছে, হজম করতে হয়েছে, সেই এনসিপি, সেই এনসিপির নেতারা এবং এনসিপি থেকে আনুষ্ঠানিকভাবে এবার মবের বিরুদ্ধে সোচ্চার হতে আমরা দেখছি। তারা মবকে এখন এসে অপরাধ হিসেবে ভাবছে এবং মব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেটা বলছে। অন্ততপক্ষে শামীম রেজার এই ঘটনাটা আমাদের বিবেক জাগ্রত করেছে, আমাদের সত্য উপলব্ধি করতে সহযোগিতা করেছে। এই জন্য অন্তত সৃষ্টিকর্তাকে বোধহয় একটা থ্যাঙ্কস দেয়াই উচিত। চলুন একটু জেনে দেখি, হঠাৎ করে এনসিপি মবের অস্তিত্ব স্বীকার করছে এবং মবকে মেনে নিতে চাইছে না। এই পরিবর্তনটা তাদের কেন হলো? পরিবর্তনটা কি এটা হলো, এই কারণে হলো যে সরকার পরিবর্তন হয়েছে তাই? চলুন একটু জেনে দেখি। মবের অস্তিত্ব ছিল এবং এখনো সেই অস্তিত্বটা গায়েব হয়নি। কিন্তু এনসিপি আজকে প্রায় 20-21 মাস পরে এসে, যখন মবতন্ত্রটা বাংলাদেশে কায়েম হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, এতদিন পরে এসে তাদের এই উপলব্ধিটা কেন হলো? এই উপলব্ধিটা কি এই কারণে হলো যে এখন প্রফেসর ইউনূস সরকার নেই, এখন বিএনপি সরকার, সুতরাং বিএনপি সরকারের আমলের কোনো ঘটনাকে সমালোচনা করলে সেটা নিজেদের গায়ে লাগবে না, প্রফেসর ইউনূস সরকারের আমলের ঘটনাগুলোর বিরুদ্ধে দাঁড়ালে সেগুলো নিজের গায়ে লাগতো, সেই কারণেই কি বলছেন তারা? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মব ফৌজদারি অপরাধ থামাতে ব্যর্থ হচ্ছে সরকার। এনসিপি মবকে ফৌজদারি অপরাধ হিসেবে বলা হচ্ছে। তাহলে প্রফেসর ইউনূসের আমলে যত মব হয়েছে, যে হাজার হাজার মব হয়েছে এবং মবের ফলে অন্তত 200 জনের মতো মৃত্যুবরণ করেছে, সেই মৃত্যুর দায় কে নেবে? সেই মৃত্যুর দায় কি প্রফেসর ইউনূসের উপরে বর্তাবে? সেই মৃত্যুগুলোকে কি আমরা গণহত্যা বলতে পারবো? 197 জনেরও বেশি যে সংখ্যা, সেই সংখ্যাটা তো সিম্পল 2-1টা হত্যাকাণ্ডের মতো নয়। এত সংখ্যা মানেই গণহত্যা, সেটা কি আমরা বলতে পারবো? এবং সেটা বলে এটার জন্য যারা দায়ী, যারা করেছে, যারা পেছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা সাপোর্ট করেছে, যারা ইন্ধন দিয়েছে, যারা মবকে অস্বীকার করেছে, মবকে প্রেশার গ্রুপ বলেছে, যারা মববাজদের থানায় গিয়ে মুসলেকা দিয়ে ছাড়িয়ে এনেছে। একটা অধ্যাদেশ যা একসময় অন্তর্বর্তী সরকারের জরুরি পদক্ষেপ হিসেবে সামনে এসেছিল, এখন সংসদের মাধ্যমে
আইনে পরিণত হওয়ার পথে ইতিমধ্যেই বিলটি পাশ হয়েছে সংসদে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলকে কার্যত রাজনীতির মাঠের বাইরে রাখা হলো, এবং সেটিও আইনের ভাষায় রাষ্ট্রীয় বৈধতা দিয়ে। কিন্তু এই ঘটনাকে যদি আমরা শুধুমাত্র আওয়ামী লীগ বনাম বিএনপি এই সরল রাজনৈতিক দ্বন্দ্ব হিসেবে দেখি, আমার মনে হয় তাহলে বড় ভুল হবে। কারণ এখানে প্রশ্নটা আরো গভীর। রাষ্ট্র কি আইনের মাধ্যমে তার রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে, নাকি এটা একটা ব্যতিক্রমী সময় সাপেক্ষ সিদ্ধান্ত? এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে, এই আইনি কাঠামো ভবিষ্যতে কি ধরনের রাজনৈতিক বাস্তবতা তৈরি করবে। এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে সন্ত্রাস বিরোধী আইন 2009 ধারা 18(1)। এই ধারাটি এমন একটা ক্ষমতা দেয় যার মাধ্যমে সরকার যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো ব্যক্তি বা সত্তাকে সন্ত্রাসী ঘোষণা করতে পারে এবং তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে পারে। প্রথম নাম্বার 1, বিএনপির যে সংরক্ষিত নারী আসনের নমিনেশন পেপার সাবমিট হয়েছে গতকালকে, সেখানে বেশ ছোট ছোট কয়েকটা ঘটনা ঘটছে, সেটা নিয়ে আলোচনা করব। নাম্বার টু হইল ডক্টর কামরুল হাসান শ্যামলীতে একজন মানে মানবতার ডাক্তার বলা চলে, কিডনির ডাক্তার, ওনাকে নিয়ে একটু আলোচনা করবো। ওনার এখানে চাঁদাবাজি হইতেছে, এটা নিয়ে একটা বিরাট ঝামেলা হয়েছে এবং এটা বেশ ভাইরাল হয়েছে। নাম্বার 3, বাগেরহাটের খান জাহান আলীর মাজার শরীফের পুকুর ঘাটে একটা কুকুরকে নিয়ে একটা ঘটনা ঘটছে, সেটা হয়তো আপনারা অনেকে দেখছেন, সেটা নিয়ে আলোচনা করবো। এবং লাস্টে নেপাল চলে যাব, নেপালের বালেন্দ্র শাহ কি করতেছে, এইগুলো নিয়েই একটা মানে মিক্সিং ভিডিও বলা চলে। আমার মনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা এনজয় করবেন। প্রথমে আসি, এই বিএনপির যে মনোনয়ন প্রত্যাশী এই সংরক্ষিত নারী আসনে, এইটা যখন গতকালকে তারা সাবমিট করতে গেল, অনেকেই গেছেন, প্রায় 1025টা ফর্ম নাকি বিক্রি হয়েছে। এখন ওইখানে আমাদের সংস্কৃতি অঙ্গনের অনেকেই গেছেন, যেমনটি ধরেন বেবি নাজনীন গেছেন, যেমনটি গেছেন কনক চাপা। বেবি নাজনীনকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা হয় নাই, বরঞ্চ বেবি নাজনীন যখন গেছেন, বেবি নাজনীনকে রুহুল কবির বিষয়ে তার পাশে বসায় কথাবার্তা বলছে। কিন্তু কনক চাপাকে নিয়ে কিছু নারী কর্মী বিএনপির যারা প্রত্যাশী, মনোনয়ন প্রত্যাশী, তারা বেশ হই হুল্লোড় করছে। কি করছে একটু দেখি। যারা আন্দোলনে ছিল, যারা লড়াই সংগ্রামে ছিল, আমরা যারা জেল খেটেছি, 17 বছর দলের ঢাল হয়ে আমরা থেকেছি। বগুড়ার রাজপথে, ঢাকার রাজপথে ছিলাম, অসংখ্যবার জেলে গিয়েছি, অসংখ্য বাংলাদেশের ভিতরে মহিলাদের ভিতরে সর্বোচ্চ মামলা খেয়েছি। কনক চাপা এতদিন কোথায় ছিল? কনক চাপা এতদিন কোথায় ছিল? আমাদের সামনে কেন? ওই কনক চাপাকে এতদিন গিয়েছিল, আমরা সুবিধাবাদীদেরকে দেখতে চাই না। এইরকম মানে অকথ্য ভাষায় কনক চাপাকে দায়ী করা হয়েছে যে কনক চাপা কে, কনক চাপা এতদিন কোথায় ছিল। এই যারা বলছেন তারা নিশ্চয়ই বিএনপির কর্মী, নিবেদিত কর্মী বলা চলে। যারা বিএনপি করেন তারা হয়তো ছিলেন, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। কনক চাপা কে কথাটা বলা বোধহয় ঠিক না, কারণ কনক চাপা রাস্তায় নামে নাই, কিন্তু কনক চাপা বিএনপি করবার জন্য কনক চাপাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। আপনারা জানেন কনক চাপা জিয়াউর রহমান সাহেবের নতুন করি থেকে ওইটা আসছিল, তারপর সে স্টার হয়েছে। এবং 2013 সালে সে যখন এই বিএনপিতে জয়েন করছে, তারপর থেকে ওনাকে আর বিটিভি বা বাংলাদেশ রেডিওতে গান গাইতে দেওয়া হয় নাই। হ্যাঁ, আওয়ামী লীগের সময় তাকে সিনেমার গান বন্ধ করতে পারে না, কারণ সিনেমার যারা সিনেমা বানায়, আমরা যখন দরকার হয়েছে তখন কনক চাপা নিয়েছি, এখানে কোনো রাজনৈতিক প্রভাব ছিল না। কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কনক চাপা, বেবি নাজনীন, মুনির খান, এরকম যারা মানে সত্যিকার বিএনপি করতো তাদেরকে ব্যান করে দিছিল। কনক চাপা মনের দুঃখে তারপরে সে তার গ্রামের বাড়ি চলে যায়। আপনারা জানেন যে এই সমস্ত শিল্পীরা, তাদের মূল আয় ছিল সিনেমার, তো সিনেমা তো বন্ধ হয়ে গেছে, সিনেমা শিল্পী তো সিনেমা হচ্ছিল না শেষের দিকে।
তারপরে রেডিওতে তার কোনো কাজ নাই, টেলিভিশনে কোনো কাজ নাই, কোনো পাবলিক ফাংশন সে করতে পারে না বা তাকে নেয় না, যেহেতু